আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা এবং আমি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসা সেবায় ঢাকা সেনানিবাসে প্যাথোলজি ভবন উদ্বোধন। দেশের উন্নয়নের সঙ্গে সশস্ত্র বাহিনীকে সময় উপযোগী করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। বৃদ্ধাশ্রমে ছুরি কাঁচি দিয়ে নিজেই অপারেশন করতেন বলে মিল্টন সামাদ্দারের স্বীকারোক্তি, আবারও 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একদিন পরও জ্বলছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, কারণ অনুসন্ধানে বন বিভাগের 7 সদস্যের তদন্ত কমিটি। কর না বাড়িয়ে নতুনদের করের আওতায় আনতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার পরামর্শ, ভ্যাট ট্যাক্স বিভাগে বড় সংস্কারের তাগিদ। রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় রাবেয়া খাতুন ফাউন্ডেশনের সংবর্ধনা। আনন্দ সন্ধ্যায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অভিনন্দন। এবং জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে টি-20 সিরিজে 2-0 এগিয়ে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর টাইগারদের দায়িত্বশীল ব্যাটিং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী এখন দেশের জনগণের সবচেয়ে বড় ভরসার স্থলে পরিণত হয়েছে। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক, সময় উপযোগী ও আধুনিক জ্ঞান সম্পন্ন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। জানাচ্ছেন সাদি মাহমুদ। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে একের পর এক সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গ সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি বিভাগের নতুন ভবন। রোববার সকাল 10:15টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন সরকার প্রধান। সে সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলা হচ্ছে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে, প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা, বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা, বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে
সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপের একটি প্রতিনিধি দল। দলে ছিলেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন এলার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩রা অক্টোবর থেকে ২০শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত সহ 10টি দেশ অংশ নেবে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করছে। এর আগে 2014 সালেও এই টুর্নামেন্টের আয়োজক হয়েছিল বাংলাদেশ। বৃদ্ধাশ্রমে ছুরি, কাঁচি ও ব্লেড দিয়ে নিজেই অসুস্থদের হাত, পা ও আঙ্গুল অপারেশন করতেন বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন মিল্টন সমাদ্দার। মিল্টনের স্ত্রী মিতু হালদার গোয়েন্দাদের জিজ্ঞাসায় বলেছেন, তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে তদন্তকারীরা বলছেন, ওই আশ্রমে নিয়মিত যাতায়াত করা মিতু কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এদিকে শিশু অপহরণ মামলায় মিল্টন সমাদ্দারকে আবারও 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। মিতু হালদার মানবতার মুখোশের আড়ালে নানা অপকর্মে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের স্ত্রী। স্টাফ নার্স হিসেবে চাকরি করেন ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে। জিজ্ঞাসাবাদের জন্যে তাকে ডাকা হয় মিন্টু রোড ডিবি কার্যালয়ে। রোববার দুপুরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত তদারককারী গোয়েন্দা কর্মকর্তারা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাকে এখানে ডাকা হয়েছিল, যে সম্পর্কে যে এলিগেশনগুলো উঠছে আমি কিছুই জানি না। এটা আপনি তাদেরকে বলেছেন? পরে সাংবাদিকদের মুখোমুখি ঢাকার গোয়েন্দা প্রধান। ডাক্তারের কাছে পাঠান নাই, সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, কত পচন ধরেছে, হাতে সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছুরি আছে, ব্লেড আছে, এগুলো আমরা উদ্ধার করেছি, এগুলো দিয়ে সে করতেন। এদিকে মৃত্যু সনদ জালিয়াতি মামলায় 3 দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে রোববার বিকেলে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে। তদন্ত কর্মকর্তার আবেদনে শিশু অপহরণের অন্য এক মামলায় মিল্টন সমাদ্দারের রিমান্ড মঞ্জুর করে আদালত। অন্য অভিযোগে আরও একটি মামলা রয়েছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। একদিন পরেও জ্বলছে পূর্ব সুন্দরবনের চাঁদপাড় রেঞ্জে লাগা আগুন। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ 5 বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে পানিও ছেটানো হচ্ছে। সোমবার সকালে আবারও আগুন নেভানোর কাজ শুরু হবে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি করেছে বন বিভাগ। মাহফুজুর রহমান মাহফুজের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। জ্বলছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া ও গুলিশাখালীর বিস্তীর্ণ বনভূমি। ধোঁয়ায় আচ্ছন্ন এশিয়ার ফুসফুস সুন্দরবন। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। হেলিকপ্টারের মাধ্যমে পানি দিচ্ছে বিমান বাহিনী। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আমাদের সাথে কাজ করছে, কোস্টগার্ডের একটি টিম কাজ করছে, নৌবাহিনীর 10 সদস্যের একটি টিম, পাশাপাশি বাংলাদেশ এয়ারফোর্সের একটি হেলিকপ্টার অত্র এলাকায় একটি করে গেছে। পাশাপাশি আমাদের প্রায় 3 শতাধিক ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক তারা কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে অতি দ্রুত
আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো অজানা, তবে সুন্দরবনে ঘন ঘন আগুন লাগার পেছনে যোগসাজশের অভিযোগ স্থানীয়দের। 24 বছরে 26 বার আগুন লেগে 75 একর বনভূমি ধ্বংস হয়েছে এবং যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সব কিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ডগুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড। বিশেষ করে অসৎ মাছ ব্যবসায়ী এবং অসৎ বন কর্মকর্তার যোগসাজশেই এই বারবার আগুন লাগে। এছাড়া অদক্ষ যে মহল তাদের কারণে আগুন লাগে, সেটার জন্য দায়ী বন বিভাগ বা সরকার। কাজেই সুন্দরবনের ব্যাপারে বন বিভাগ এবং সরকার সবসময় উদাসীন। 5 একর জায়গায় ফায়ার লাইন করার পাশাপাশি সবার সহযোগিতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি বন বিভাগের। যতগুলো স্পটে আমরা আগুন দেখেছি সবগুলো স্পটের চতুর্পাশে আমরা ফায়ার লাইন কেটে দিয়েছি, জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, অ্যাজ ওয়েল এজ পানি দেওয়া হয়ে গেছে, যার ফলে যেন যে জায়গায় আগুনটা আছে এর থেকে যেন বাইরে না যেতে পারে। ন্যাচারাল কারণ থাকতে পারে। আপনারা জানেন যে গত 76 বছরের বেশি হিট ওয়েভ চলছে, প্রচণ্ড তাপদাহ, কোনো বৃষ্টি নেই এখানে, এটাও একটা কারণ। তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে আপনাদেরকে রিপোর্ট দিতে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক রানা দেবকে প্রধান করে গঠিত 3 সদস্যের কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। অসহনীয় গরম কাটিয়ে অবশেষে বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে দেশ জুড়ে। রোববার সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় শুরু হয়। রাতে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ঝড়ে ঢাকার সড়কে গাছ উপড়ে পড়তেও দেখা যায়। গরম কাটিয়ে স্বস্তি ফিরলেও বজ্রপাত ও শিলাবৃষ্টিতে সতর্ক থাকতে বলেছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত ঢাকা সহ দেশের 10 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোতে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 11 মে পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। বৃষ্টিতে তাপমাত্রা কমে আসায় ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে দেশ। বর্তমান করদাতাদের কর না বাড়িয়ে নতুনদের করের আওতায় আনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এটি না করলে কর সংগ্রহ আরও কমবে মন্তব্য করে তিনি বলেছেন, ট্যাক্স ভ্যাট বিভাগে বড় সংস্কার প্রয়োজন। পরাগ আজমের রিপোর্ট। আইসিটি খাত সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আয়োজনে ইনভেস্টমেন্ট ক্লাইমেট অব স্মার্ট বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক। জাতীয় বাজেট সামনে রেখে আলোচনায় অংশ নেন বেসরকারি খাতের স্টেক হোল্ডাররা। পোশাক শিল্পের পর আইসিটি খাতকে সবচেয়ে সম্ভাবনাময় উল্লেখ করে এতে সরকারের দেয়া সুবিধাগুলো চালু রাখার আহ্বান জানান বক্তারা। এই দাবির সাথে একমত প্রকাশ করেন আইসিটি প্রতিমন্ত্রীও। পলিসি ইনসেনটিভস, ভ্যাট ট্যাক্স এক্সাম্পশনস এবং এক্সপোর্ট ইনসেনটিভ যেটা চলমান আছে, আমি প্রথমত ইন্ডাস্ট্রির সাথে একমত পোষণ করে। প্রধান অতিথির বক্তৃতায় সালমান এফ রহমান বলেন, আইসিটি খাত বর্তমানে যে কর সুবিধা পাচ্ছে তা আরো বাড়ানো দরকার। এনবিআর যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স ধার্য করা যায়, সেটাই দাঁড়াবে। আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে, তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ নেই। তো আমি একবার ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি, ট্যাক্স দিতে শুরু করছি, দ্যাটস ইট। এখন আমার কি এক্সাম্পশন ছিল ওটা কেমনে বাদ দেওয়া যায়, দ্যাট ইজ দ্য হোল থিংকিং, নট to bring more people into the tax net. আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন, আগামী বছরে 7.8% থেকে আরো কমবে। ওখানে তো এমন একটা অবস্থা আছে দ্যাট আপনার ভ্যাট ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কাস্টম ডিপার্টমেন্ট 3 জন আরেকজনের সাথে কথা বলতে পারে না, যদি কানেক্টিভিটি নাই। সো আনলেস ওখানে মেজর রিফর্মটা যদি না আসা যায়, আমাদের এই ট্যাক্স tax to GDP ratio is not going to improve. সালমান এফ রহমান বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি সামনে একটি দেশের বড় সম্পদ হবে ডাটা। তাই সরকার ডাটা সেন্টার প্রতিষ্ঠার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মানবাধিকারকে যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সেই একই দৃষ্টিতে তাদের নিজেদের দিকে দেখতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো সংঘাত নেই, তবে সত্যি বললে যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে সেখানে আওয়ামী লীগের বলার কিছু নেই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন আর মানবাধিকার নিয়ে কথা বলতে পারলে যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে কেন বাংলাদেশ কথা বলতে পারবে না। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক ছাড়া নির্বাচন করা হচ্ছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশকে হত্যা করে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, সাংবাদিকদের উপর হামলা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই এটা তো আমরা বলছি না, কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে তাদের নিজের দেশে সে দৃষ্টিতে দেখবে না কেন? দেশে গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনায় মঈন খান বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য এখন সংগ্রাম চলছে। মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, রেলগাড়ি যেমন একই লাইনে চলে, ডাইনেও যেতে পারে না, বাঁয়েও যেতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। ডলার পাচার হয়ে কোথায় যাচ্ছে, পাচারকারী কারা, সে ব্যাপারে সরকারের কাছে জবাব চেয়েছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আগামী বাজেট নিয়ে মানুষের প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে সাবেক এই মন্ত্রী বলেন, ভারত শ্রীলঙ্কা মূল্যস্ফীতি কমাতে পারলে বাংলাদেশ কেন পারে না? ক্ষমতাবানদের সাথে কয়েকজন ভোগ্যপণ্য আমদানিকারকের সখ্য থাকায় বাজারে জিনিসপত্রের দাম কমছে না বলেও মন্তব্য করেন তিনি। আলোচনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দাবি করেন, বাংলাদেশ এখনও খাদের কিনারায় চলে যায়নি। রিজভী নওয়াজ জানাচ্ছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে লেকচার হোটেলে নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শিরোনামে আলোচনা। সারা দেশ থেকে অংশীদার বেসরকারি সংস্থার প্রতিনিধিরা আগামী বাজেট নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন। এইভাবে চিন্তা করা উচিত সরকারের। মূল প্রবন্ধে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের জন্য আশু 3 চ্যালেঞ্জ: মূল্যস্ফীতি কমানো, বাড়তে থাকা দায় দেনা পরিশোধের ঝুঁকি এবং প্রবৃদ্ধি ধরে রাখা। উচ্চ মূল্যস্ফীতি সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও এখনো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে, কারণ সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। এইটার দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার আমাদের ইঙ্গিত নিয়ে আসছে। সুশাসনের অভাবে সরকারের অর্জনগুলো ম্লান হয়ে যাচ্ছে জানান আলোচকরা। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো তারাও অসহায় বোধ করেন। উগ্রবাদিতাকে আপনারা প্রশ্রয় দেবেন না, কিন্তু যারা জেনুইন এই দেশে অনুদান নিয়ে আসছেন, লক্ষ লক্ষ ডলার ছাড় হয় না সময় মতো, আটকে গেছে কোথায়? এজেন্সি রিপোর্ট আসেনি, এনএসআই এখানে কি করে? এইগুলা, এই যে জায়গাগুলোতে আমরা কেন আটকা পড়ি? এই যে সোশ্যাল সেফটি নেট যা বলেন, যাই বলেন, যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এইবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতি 0 টলারেন্স, এই জায়গায় যদি না যেতে পারি তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন গভর্নেন্স, তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক থাকবে একটা। এইটা আমি ধার করে এনে আর সকল দাতা সংস্থা একটা কি বলেন আপনারা, মাঝে মাঝে এখনো কেউ কেউ বলে ফেলেন, দাতা সংস্থা বলে কিছু আমাদের নেই। সহযোগী হতে পারে ভদ্র একটা ইউফেমেটিক, বাট আমরা তো দেখি ওনারা আসেন নিজেরাই। গভর্নমেন্ট ফিগার্স অন এক্সপোর্ট, গভর্নমেন্ট ফিগার্স অন রেমিটেন্স আমরা দেখি যে অ্যাজ ইট ইজ রয়ে গেছে, অথবা মার্জিনাল গ্রোথ আছে। দেন ওয়ার ইজ দ্য মানি গোয়িং? আজকে 5-6 জন লোক
তারা ইম্পোর্ট করছে এবং দে হ্যাভ এ সিন্ডিকেট, হোয়াট এভার প্রাইস দে ওয়ান্ট দে ক্যান গেট ইট। অর্থনীতিতে সংকটগুলো স্বীকার করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন আলোচকরা। কিন্তু 100% রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ফাউন্ডেশন। রোববার রাজধানীতে এই আনন্দ সন্ধ্যায় দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা যোগ দেন। লালা নওশিন জানাচ্ছেন। আলোকের ঝর্ণাধারার মতো ফুলে ফুলে জানানো অভিনন্দনে সিক্ত হন উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণের পর থেকেই উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীকে অপার ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন দেশবাসী। সম্মানজনক এই পদক অর্জনে শিল্পীকে এবার শ্রদ্ধা সংবর্ধনায় সিক্ত করল রাবেয়া খাতুন ফাউন্ডেশন। উপহার দেয়া হয় সোনার থালা। রেজওয়ানা চৌধুরী বন্যা, আমাদের বন্যাদি জীবনে যা করেছেন, আমার বিশ্বাস তিনি তার সম্পূর্ণ বিশ্বাসের সাধনা থেকেই করেছেন। আমি যেমন আমার রান্নার কাজই করি, অন্য কোনো কাজ করি না। সত্যি কথা যেটা, বন্যাপার এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে যে তিনি যে জিনিসটাকে ভালোবাসেন তাকে ভালোবেসে সারাদিন জীবন আর কি বাঁচতে চাচ্ছেন। এমন একটি মানুষ যে মানুষটি কিন্তু প্রকৃতির সাথে সবসময় কিন্তু মিলে আছেন। উনি গাছ লাগিয়েছেন, গান গাচ্ছেন এবং প্রকৃতিকে তুলে ধরছেন গানের মাধ্যমে। তিনি আমাকেও চেনেন, এমন কেউ পদ্মশ্রী পেয়েছে আমার জানা নেই। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের বন্যাদি পদ্মশ্রী পেয়েছেন, আর আমরাই তাতে সবচেয়ে বেশি আনন্দিত। আয়োজনে বরেণ্য এই শিল্পীকে শুভেচ্ছা জানান দেশ বরেণ্য ব্যক্তিরা। শুভেচ্ছা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বিজ্ঞাপনী সংস্থা মাত্রা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সহ বিভিন্ন সংগঠন। শিক্ষা, অর্থনীতি, সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, গণমাধ্যম ও শিল্প মাধ্যম সহ দেশ বরেণ্য বিশিষ্টজনেরা উপস্থিত হন এই আনন্দ আয়োজনে। উনি যদি ঝর্ণা হতেন তাহলে স্নিগ্ধ ঝংকারে হয়তো ছড়িয়ে যেতেন, কিন্তু উনি ঝর্ণা নন, উনি বন্যা। কেমন সমস্ত পৃথিবীকে কেমন ডুবিয়ে দেওয়া। তোমাকে নিয়ে আমাদের গর্ব, আমরা মনে প্রাণে তোমাকে ভালোবাসি এবং তোমার যত গান শুনি তত বেশি আরো শ্রদ্ধায়, মানে তুমি বয়সে তো ছোট, শ্রদ্ধা বলতে দ্বিধা করছি, কিন্তু আসলেই শ্রদ্ধা। বন্যাকে আমরা ভালোবাসি তার এই গানের জন্য এককভাবে এবং সম্মিলিতভাবে। বাংলাদেশের প্রগতিশীল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার সাথে এই প্রতিষ্ঠান যুক্ত থাকবে আমার দেখার সৌভাগ্য হয়েছে। এদেশে যারা শিল্পের কাজ করি, সৃজনের কাজ করার চেষ্টা করি, তাদের জন্য এটা অনেক গৌরবের। একাডেমিক জায়গাতে এই মানুষটি যে কতটা পারঙ্গম সেটি খুব কাছে থেকে যারা দেখেছেন তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। বন্যাকে নিয়ে তার পদ্মশ্রী পাওয়া উপলক্ষে আমরা সকলেই আনন্দ প্রকাশ করছি। খুবই গর্বিত বন্যাদি আপনার ছাত্র হিসেবে, এবং আপনি জানেন যে সারা পৃথিবীতে আপনার অসংখ্য ছাত্রছাত্রী যারা আছে তারা একইভাবে গর্বিত। উনি যেটা করেছেন সেটা আসলে আমাদের শুধু উনাকে পৃথিবীতে পরিচয় করে দেননি, আমাদের সবাইকে করেছেন, বাংলাদেশকে করেছেন। আপার প্রতি আসলে যে ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা তো অনিশেষ। উনি যে আমাদের জন্য যে সম্মানটা বয়ে নিয়ে এসছেন সেটার জন্যে আমরা কি বলবো, বাংলাদেশের সবাই মানে আপনার কাছে আমরা ঋণী। বাংলাদেশে যেমনি ভাবে জনপ্রিয়, ভারতীয় বাংলাভাষী শ্রোতাদের কাছে একইভাবে জনপ্রিয়। উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবারের সদস্যরাও। অন্যকে যে সম্মাননা দেওয়া হচ্ছে আমি অভিভূত, আমার বলার মতো কিছু নাই। আমিও নিশ্চয়ই এই সম্মানের অংশীদার হয়ে গেলাম, এবং আপনারা যেভাবে বলেছেন আমি তো আর এর বেশি কিছু বলার নাই। সো আমি রিয়েলি অনার্ড, অনেক
সম্মানিত বোধ করছি আপনাদের জন্য হচ্ছে উনি বর্ণাদি, কিন্তু আমার তো অন্য রকমের স্পেশাল একটা যত হোক যে বেস্ট মাদার, তো পদ্মশ্রী তো আমি যেটা বলছি, বাট ওটা হচ্ছে যে আমি যদি এত দুষ্টামি না করতাম মেবি সে আর একটু আগে পাইতো এটা। পদ্মশ্রী প্রাপ্তিতে এমন শ্রদ্ধা ভালোবাসা সহ সিক্ত হয়ে সকলের প্রতি বিনয় মুখর কৃতজ্ঞতা প্রকাশ করেন বরেণ্য এই শিল্পী। শান্তিনিকেতনে যাওয়াটাও আমার সেই সময় ৭৫ সালে আমার বাবা মা বাড়ি আমার নানি সবাই মিলে যে সাপোর্টটা দিয়েছিলেন, আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এদের সবার প্রতি আমার ঋণ, সবার প্রতি আমার ঋণ। আমার প্রতিটি শ্রোতা যারা আমার গান শুনেছেন এবং শুনে আজকের আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। আমি আর ৫টা মানুষের মতনই গান গাই, কিন্তু তারপরে ওপরওয়ালার আশীর্বাদ যে শ্রোতারা কোথাও হয়তো আমাকে একটুখানি বেশি করে ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা আমি আমার অন্তরের গভীরে খুব সন্তর্পণে রেখেছি, রাখবো আমৃত্যু। জীবন জুড়ে মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে যাওয়ার প্রত্যয় ঝরে পড়ে শিল্পীর কণ্ঠে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। এ পর্যায়ে খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন আদিল আহমেদ শান। যাচ্ছে শানের কাছে মূল সংবাদে। শান, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট সম্মাননা পাচ্ছেন অর্থনীতিবিদ, সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর আতিউর রহমান। সোয়াস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অ্যাডাম হাবিব এক চিঠিতে তাঁর এই সম্মাননা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একজন অর্থনীতিবিদ হিসেবে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের প্রতিষ্ঠাতার সভাপতি হিসেবে দারিদ্র্য নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার সুবাদে এবছর ডক্টর অফ সায়েন্স ইকোনমিক্স সম্মাননা পেতে যাচ্ছেন ডক্টর আতিউর রহমান। গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় ডক্টর আতিউর রহমান বিভিন্ন উদ্যোগে যে নেতৃত্বসূচক ভূমিকা রেখেছেন সেগুলোও সোয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে বিবেচনা করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ডক্টর আতিউর রহমান লন্ডনে এই সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন বলে জানা গেছে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। বিরতির পর আমন্ত্রণ আরো একবার জানাবো এখনকার আয়োজনগুলো। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্মসূচির অংশ হিসেবে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মার্কিন পুলিশ। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব সিনেমা, সিরিজ, নাটক। এরই ধারাবাহিকতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন উপলক্ষে আই স্ক্রিনে প্রদর্শিত হবে বিশেষ অনুষ্ঠান। রয়েছে চলচ্চিত্র তুমি রবে নীরবে, বিশেষ টেলিফিল্ম অরণি, জাপানে রবীন্দ্রনাথ, গান দিয়ে শুরুর বিশেষ আয়োজন। ৮ই মে থেকে দর্শক অনুষ্ঠানগুলো আই স্ক্রিনে উপভোগ করতে পারবেন। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। মাদারীপুরে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বোরো ধান আবাদ হয়েছে। তীব্র গরম ও দাবদাহ উপেক্ষা করে ধান কেটেছেন কৃষক। উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য দামে বিক্রি নিয়ে সংশয়ে তারা। হাইব্রিড ধান উৎপাদনের মাধ্যমে খরচ কমানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটন শহর কক্সবাজারকে বর্জ্য ও প্লাস্টিক মুক্ত করতে যৌথভাবে কাজ শুরু করেছে পৌরসভা ও ব্র্যাক। কক্সবাজারকে পরিবেশ বান্ধব স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে সব মহলের সহযোগিতা চেয়েছে পৌরসভা। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক ও পরিবেশবিদরা। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পরে যা থাকছে, বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। যাচ্ছে পরের সংবাদগুলোতে। পুলিশ সহ বিভিন্ন সংস্থার স্টিকার ব্যক্তিগত যানবাহনে অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপি জানিয়েছে অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে। ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশ বলছে এসব রিকশার কারণে রাজধানীতে অপরাধ বাড়ছে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। ব্যক্তিগত গাড়িতে অবাধে ব্যবহার হচ্ছে পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্টিকার। ট্রাফিক আইন অমান্য করে ফিটনেসবিহীন যানবাহনও চলছে রাজধানী জুড়ে। এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিভিন্ন সংস্থার আত্মীয় স্বজন ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এই ধরনের ঘটনাও ঘটেছে। এই ধরনের স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য এবং এ পর্যন্ত গত কয়েকদিন যাবত এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি চালিত অটোরিকশা ঘিরে অজ্ঞান পার্টি সহ সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণীর অপরাধী চক্র। চেতনানাশক ওষুধ খাইয়ে যাত্রীদের ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধের সাথে রিকশা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। 9 মাস প্রায় শতাধিক এই ধরনের রিকশা চুরি এবং মানে প্রতারণার মাধ্যমে চুরি এই নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। তারা কিন্তু একটা রিকশা নিয়ে বেরোয়। এখানে আমাদের যে চান্দু নামে আরেকজন গ্রেপ্তার হয়েছে, সে কিন্তু রিকশা চালক। তার সাথে শাহাবুদ্দিন এবং শরীফুল, এরা তিনজনে একটা রিকশা নিয়ে বেরোয়। বিভিন্ন ঘুরতে ঘুরতে তারা একটা যে কোনো একটা খালি রিকশাকে চুজ করে 15 থেকে 30,000 টাকা পর্যন্ত তারা এই রিকশাগুলো বিক্রি করে থাকে। চলমান অভিযানে 3000 যানবাহনের বিরুদ্ধে মামলা এবং অন্তত 2000 গাড়ি ডাম্পিং করেছে ডিএমপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউসিআইএল বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। কুষ্টিয়ার দিশা টাওয়ারে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার সোনালী ট্রেডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খুরশেদ আলম, সিনিয়র জিএম ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম টিএসডি সুদীপ্ত রায়, সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং অন্যরা। এছাড়াও সোনালী ট্রেডিং এর স্বত্বাধিকারী আবুল বাশার সহ স্থানীয় প্রকৌশলী এবং সিমেন্ট ব্যবসায়ীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, দেশের সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সুদক্ষ জনবল গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে মেরিন ফিশারিজ একাডেমি। চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমি পরিদর্শন করেছেন মন্ত্রী। সে সময় একাডেমির প্যারেড গ্রাউন্ডে মন্ত্রীকে সালাম প্রদান করেন ক্যাডেটবৃন্দ। একাডেমির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে দিক নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান এবং অন্যরাও সে সময় ছিলেন। পরে মন্ত্রী একাডেমি প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এনএইচআরডিএফ এর আর্থিক সহায়তায় বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে 360 ঘন্টার শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএইচআরডিএফ এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কামাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল কাইয়ুম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা বার্জার পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সেন হামিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 18 থেকে 40 বছর বয়স্ক ন্যূনতম 8ম শ্রেণী পাস নারী পুরুষ এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এয়ারটেল ও ডিসকভারি ওয়ান নিয়ে এলো দেশের সর্ববৃহৎ ই স্পোর্টস মোবাইল টুর্নামেন্ট মোবাইল ম্যানিয়া। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। টুর্নামেন্টে বিজয়ীদের জন্য থাকছে 30 লাখ টাকার পুরস্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়েটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, এয়ারটেল ব্র্যান্ডের হেড অফ মার্কেটিং সৌরভ প্রকাশ খাড়ে। এছাড়াও ছিলেন ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার সাদাব হোসেন। ই স্পোর্টস মোবাইল টুর্নামেন্ট, ই ফুটবল, কল অফ ডিউটি মোবাইল ও মোবাইল লেজেন্ডস, ব্যাং ব্যাং এই 3টি গেমস থাকছে। প্রতিযোগিতায় শীর্ষ 2 দল আগামী জুলাইয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি সর্বশেষ আয়োজনগুলো। কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস ও মোবাইল ডায়াবেটিস সেবা সারা দেশে ছড়িয়ে দিতে ডায়াবেটিক সমিতির সঙ্গে সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের সমঝোতা স্মারক সই করেছে আইএফআইসি ব্যাংক। রোববার সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের শহীদ মেজর সালেক চৌধুরী সভাকক্ষে এই চুক্তি হয়। বক্তারা জানান, এর ফলে মোবাইল ডায়াবেটিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী ডায়াবেটিস বিষয়ক সচেতনতা তৈরি হবে। অনুষ্ঠানে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সরওয়ার এবং অন্যরা। এবারে খেলার খবর।